গতদিন কিছুটা আমরা করেছি, আজকের সেই তারপর থেকে আমরা শুরু করব। হ্যাঁ। তাহলে এই পার্টগুলো আগের দিন আমাদের হয়ে গেছে। এখান থেকে আইডিয়াল সলিউশন, হ্যাঁ, তাহলে আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশন এই পর্যন্ত গতদিন আমরা করেছি। এখন আমরা তারপর থেকে যেটা করব সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ বা অ্যাজিওট্রপিক মিক্সচার কাকে বলে, এখান থেকে আজকে আমরা শুরু করব। তাহলে সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে তো সবার? বেশ। তাহলে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার বা অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে। অ্যাজিওট্রপিক মিশ্রণ হচ্ছে, তাহলে কিছু কিছু তরল পদার্থ আছে যাদের ক্ষেত্রে দেখা যায়, ওকে ওকে, কন্ট্রোল প্যানেল, একটুখানি ভয়েস অন হচ্ছে না। ডিফল্ট কানেকশন, মিউট হয়ে যাচ্ছে, স্টপ শেয়ারিং। হ্যাঁ। হুম। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ থেকে শুরু করব। তাহলে আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, এই পার্টটা কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে করা উচিত। এই পার্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন দিলেও দিতে পারে এবং দেওয়ার একটা সম্ভাব্য জায়গা, এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে এবারে আমরা দেখব। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ হচ্ছে, আমরা নর্মালি জানি যে দুটো তরলকে যখন মেশানো হয়, তাহলে দুটো তরলকে যখন মিশিয়ে দেওয়া হয় তখন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে একটি তরল, দুটো তরল আমরা মেশাচ্ছি, দুটো তরলই হচ্ছে উদ্বায়ী, একটি বেশি উদ্বায়ী, অপরটি হচ্ছে কম উদ্বায়ী। তাহলে সেক্ষেত্রে যে তরলটি বেশি উদ্বায়ী সেই তরলটি কি সহজে তরল থেকে বাষ্পীয় দশায় কিন্তু যেতে পারে। অপরদিকে যে তরলটি কম উদ্বায়ী সে কিন্তু বাষ্পীয় দশায় তুলনামূলক কি হয়, কম পরিমাণে উপস্থিত থাকে। এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু তরলের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে না। পেনটা ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে কিছু কিছু তরল পদার্থ আছে যাদের ক্ষেত্রে আলাদা আলাদা দুটো তরলকে মেশালে সেই তরল দুটো অ্যাজ এ হোল একটা লিকুইড বা একটা তরলের মতো বিহেভ করে। অর্থাৎ দুটো তরল এ এবং বি, দুটি তরলকে আমরা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে তরল অবস্থায় তাদের যে মিশ্রণ। এরপর আমরা যদি এই তরলটিকে পাতন করি, পাতন মানে হচ্ছে বাষ্পীভূত করা। তাহলে এই যে তরলের মিশ্রণ, এখানে এ তরল ও বি তরল, এ এবং বি দুটো আলাদা আলাদা উদ্বায়ী তরলকে মিশিয়ে দেওয়া হলো। ধরে নিচ্ছি এ তরলের মোল ভগ্নাংশ এক্স এ ও বি তরলের মোল ভগ্নাংশ এক্স বি। এটা হচ্ছে তরল মিশ্রণের ক্ষেত্রে তাদের মোল ভগ্নাংশ। এবং এইটাকে যখন, এই তরল মিশ্রণটাকে যখন আমরা হিট করব, হিট দিয়ে এদেরকে বাষ্পীভূত করব,
তাহলে যে তরলটির ক্ষেত্রে আকর্ষণ বল কম, অর্থাৎ যে তরলটি বেশি উদ্বায়ী, বাষ্পীয় অবস্থায় সেই তরলটির বেশি পরিমাণে থাকার কথা। তাহলে যাদের যে উদ্বায়ী বেশি মানে হচ্ছে যার ক্ষেত্রে আকর্ষণ বল কম। তাহলে এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই পাতনের ফলে এ তরলের মোল ভগ্নাংশ তরল অবস্থায় যদি সাপোজ 0.7 হয় আর বি তরলের মোল ভগ্নাংশ 0.3 হয়, তাহলে এদেরকে যখন পাতন করে আমরা বাষ্পে পরিণত করছি, সেই বাষ্পীয় দশায় এদের মোল ভগ্নাংশটা একই থাকছে, অর্থাৎ মোল ভগ্নাংশের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দুটো আলাদা আলাদা তরল, তাদেরকে যখন মেশানো হচ্ছে এই তরল মিশ্রণটা ক্ষেত্রে তরল অবস্থায় উপাদান তরল দুটির মূল ভগ্নাংশ যা যা ছিল, এদেরকে যখন আমরা উত্তপ্ত করে তরলটাকে বাষ্পে পরিণত করছি, তখনও দেখা যাচ্ছে মূল ভগ্নাংশের বাষ্পীয় অবস্থায় কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এরকম তরল মিশ্রণকে বলা হয় অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে ডেফিনেশন যদি বলা হয় কি হবে, যে সমস্ত বা যেসব তরল মিশ্রণ স্থির তাপমাত্রায় ও চাপে অপরিবর্তিত, স্থির তাপমাত্রা ও অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়। তাহলে স্থির তাপমাত্রায় ও চাপে এটা হবে অপরিবর্তিত, অপরিবর্তিত অর্থাৎ অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয় মানে যেটা বললাম, ওই তরলগুলোর বাষ্পীয় গ্যাসীয় অবস্থায় এবং তরল মিশ্রণে মোল ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। এরকম তরল মিশ্রণকে কি বলা হয়? এরকম তরল মিশ্রণকে বলা হয় অ্যাজিওট্রপিক মিশ্রণ বা কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার বলা হয়। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণকে আদর্শ দ্রবণ রূপে গণ্য করা যায় কি যায় না, এইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ যারা, তাদেরকে আমরা আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ বলতে পারবো না। তাহলে এই যে অ্যাজিওট্রপিক মিশ্রণকে আইডিয়াল সলিউশন কেন বলতে পারি না, তার কারণ হচ্ছে আমরা গতদিন পড়েছি আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ হচ্ছে যে সমস্ত দ্রবণ রাউলস ল মেনে চলে। তাহলে এই যে রাউলস ল যারা মেনে চলবে বা রাউল্টের সূত্র যারা মেনে চলবে, সেই দ্রবণগুলিকে আমরা আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ বলে থাকি। কিন্তু এই অ্যাজিওট্রপিক মিশ্রণ যারা, তারা কিন্তু রাউল্টের সূত্র মানে না, অর্থাৎ মেনে চলে না। সেই কারণে এদেরকে আমরা আদর্শ দ্রবণ বা আইডিয়াল সলিউশন রূপে গণ্য করতে পারি না। তাহলে আইডিয়াল সলিউশন রূপে আমরা এদেরকে বলতে পারবো না, তার কারণ এই দ্রবণগুলো বা অ্যাজিওট্রপিক যে মিশ্রণ, এরা কিন্তু রাউল্টের সূত্র মানছে না, অর্থাৎ রাউল্টের সূত্র থেকে কখনো ধনাত্মক বিচ্যুতি দেখাতে পারে, কখনো ঋণাত্মক বিচ্যুতি দেখাতে পারে। তাহলে রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি, হ্যাঁ এই তো আদর্শ দ্রবণের, এইটা আগের দিন মনে হয় একটু বলা হয়নি। তাহলে আদর্শ দ্রবণ আবার অনাদর্শ দ্রবণ যেটা ছিল, সেইটা হচ্ছে দুই প্রকার। একটা হলো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী আদর্শ দ্রবণ, আর একটা হলো ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ। তাহলে অনাদর্শ দ্রবণ দুই প্রকার ছিল, একটা ধনাত্মক বিচ্যুতি, একটা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। এবারে ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন কারা দেখাবে, সেইটা আমরা একটু জানবো। তাহলে ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন কোন সমস্ত দ্রবণ দেখাবে? তাহলে যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে দুটি উপাদান তরলকে মিশিয়ে দেওয়ার পরে তাদের বাষ্পচাপ, যেটা রাউল্টের সূত্র থেকে হওয়ার কথা ছিল, তার চাইতে বাষ্পচাপ বেশি হবে। সাপোজ আমরা যদি ইথাইল অ্যালকোহলের সাথে, তাহলে ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H5OH। তাহলে এই যে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি আমরা অ্যাসিটনকে মিশিয়ে দিই, তখন কি হয়, এই ইথাইল অ্যালকোহলের যে অণু, এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন কাজ করে। তাহলে এই হাইড্রোজেন বন্ধনটা
যখনই আমরা ইথাইল অ্যালকোহলের মধ্যে অ্যাসিটোনকে মিশিয়ে দেব, অ্যাসিটোনের অণুগুলো ইথাইল অ্যালকোহলের অণুগুলোর মাঝখানে এই যে হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলোকে ব্রেক করে দেবে। ব্রেক করে দেওয়ার ফলে তাহলে আগে যা আকর্ষণ বল বিশুদ্ধ ইথাইল অ্যালকোহলের অণুগুলোর মধ্যে ছিল, তার তুলনায় এই আকর্ষণ বলটা এখন দুর্বল হয়ে যাবে। হাইড্রোজেন বন্ধনটা যেহেতু ভাঙছে, তাহলে আমি কি বললাম, অনাদর্শ দ্রবণকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী, অর্থাৎ পজিটিভ ডেভিয়েশন কারা দেখায়, আর একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ কাদের বলবো। তাহলে দুটো তরলকে মিশিয়ে দেওয়ার পর যদি ওই তরল মিশ্রণের ক্ষেত্রে আকর্ষণ বল বিশুদ্ধ তরলগুলোর তুলনায় দুর্বল প্রকৃতির হয়, অর্থাৎ আমরা এই উদাহরণ যেটা নিচ্ছি, ইথাইল অ্যালকোহল, বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল ছিল, তার মধ্যে খানিকটা অ্যাসিটোনকে যোগ করছি। তাহলে অ্যাসিটোনকে যখন যোগ করা হয়, বিশুদ্ধ ইথাইল অ্যালকোহলের অণুগুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ধন নামক একটা বন্ধন কাজ করে। যেই অ্যাসিটোন দেওয়া হয়, এই হাইড্রোজেন বন্ধনগুলো অ্যাসিটোনের অণু ব্রেক করে দেয়, ভেঙে দেয়। ফলে অণুগুলোর মাঝখানে যে আকর্ষণ বল ছিল, একে অপরের সাথে এরা আবদ্ধ অবস্থায় ছিল বা সংযোজিত অবস্থায় থাকছিল, এখন অণুগুলো কিন্তু মাঝখানে এই বন্ধনগুলো ভেঙে যাওয়ার কারণে সহজে এই অণুগুলো তরল দশা থেকে কি করতে পারে, বাষ্পীয় দশায় গমন করতে পারে। তাহলে বিশুদ্ধ অ্যালকোহলের ক্ষেত্রে আকর্ষণ বল যতটা শক্তিশালী ছিল, এখন আকর্ষণ বল কি হলো, পূর্বের তুলনায় কমে গেল। যখনই অ্যাসিটোন দেওয়া হচ্ছে, তাহলে আকর্ষণ বল কমে যাওয়ার কারণে রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপ যতটা পাওয়ার কথা, তার চাইতে এরকম তরল মিশ্রণের ক্ষেত্রে বাষ্পচাপ বেশি হয়। তাহলে এমন তরল মিশ্রণকে কি বলা হয়, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অ্যাজিওট। এদেরকে আমরা, হ্যাঁ, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী তরল মিশ্রণ। এবং এই যেটা একটু আগেই বলছিলাম অ্যাজিওট্রপিক মিশ্রণ, এর সঙ্গে একটা সম্পর্ক আছে। তাহলে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন কারা করবে, এখানে লিখে দেওয়া আছে যে কোনো অনাদর্শ দ্রবণের পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান সম উষ্ণতায় রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি যদি হয়, তাহলে দ্রবণটি রাউল্টের সূত্র থেকে আদর্শ আচরণ থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। তাহলে যেটা এক্ষুনি বলেছি আমি, ইথাইল অ্যালকোহলের মধ্যে যখন অ্যাসিটোন মেশানো হচ্ছে, তাহলে বিশুদ্ধ অ্যালকোহলের মধ্যে যে স্ট্রং বন্ডটা ছিল, হাইড্রোজেন বন্ধনটা ছিল, সেই হাইড্রোজেন বন্ধনগুলো ব্রেক করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। ফলে সহজে তরল দশা থেকে বাষ্পীয় দশায় যেতে পারছে। রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপ যতটা পাওয়ার কথা, তার চাইতে বাষ্পচাপ কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে এরকম তরল মিশ্রণকে বলা হবে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী তরল মিশ্রণ বা অনাদর্শ দ্রবণ। আর ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী কেমন হবে, যদি অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপের মান রাউল্টের সূত্র থেকে যতটা পাওয়ার কথা, তার চাইতে যদি বাষ্পচাপের মানটা কি হয়, কমে যায়। বাষ্পচাপ কমে যাওয়া এর অর্থ হচ্ছে দুটো তরলকে যখন মেশানো হচ্ছে, তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল পূর্বের তুলনায়, বিশুদ্ধ তরলগুলোর তুলনায় বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে। আমরা একটা এক্সাম্পল নেব, উদাহরণ, যেমন হচ্ছে ক্লোরোফর্মের সাথে যদি আমরা অ্যাসিটোনকে মিশিয়ে দিই, এইটা হচ্ছে অ্যাসিটোন, এর সাথে যদি আমরা ক্লোরোফর্মকে মিশিয়ে দিই, তখন বিশুদ্ধ এই যে অ্যাসিটোন বা বিশুদ্ধ ক্লোরোফর্ম, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে না, কিন্তু যখন এদেরকে মেশানো হচ্ছে, এদের মধ্যে নতুন একটা বন্ধন তৈরি হচ্ছে, এই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তাহলে বিশুদ্ধ অ্যাসিটোনের অণুগুলোর মধ্যেকার যা আকর্ষণ বল বা ইথাইল অ্যালকোহলের অণুগুলোর মধ্যে যা আকর্ষণ বল, এখন এই দুটো তরল যখন পরস্পরের কাছাকাছি চলে আসছে, এদের ক্ষেত্রে আকর্ষণ বলটা কি হচ্ছে, আরো স্ট্রং হয়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। তাহলে আকর্ষণ বল যদি স্ট্রং হয়, আকর্ষণ বলটা যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তরল থেকে বাষ্পীয় দশায় যাওয়ার যে প্রবণতা,
সেটা কিন্তু কমে যাবে। তাহলে তরল থেকে বাষ্পীয় দশায় যাওয়ার প্রবণতা যদি কমে যায়, বাষ্পচাপ এরকম তরল মিশ্রণের ক্ষেত্রে কি হবে? রাউল্টের সূত্র থেকে যতটা পাওয়ার কথা তার চাইতে কিন্তু কম হবে। বোঝা গেছে? তাহলে এরকম তরল মিশ্রণ হচ্ছে রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন প্রদর্শন করবে। এইবার যেটা আমরা পড়ছিলাম, এই যে অ্যাজিওট্রপিক মিশ্রণ বা তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ যেটা পড়ছিলাম আমরা, তাহলে এই অ্যাজিওট্রপিক মিশ্রণকেই আমরা রাউল্টের সূত্র থেকে একটাকে বলতে পারি সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, আর একটাকে বলতে পারি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের। তাহলে একটুখানি ভালো করে বুঝতে হবে, যদি বাষ্পচাপ বেশি হয় তাহলে সেই সমস্ত তরল মিশ্রণের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে যে সমস্ত তরল মিশ্রণ রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে বাষ্পচাপের মানটা যেহেতু বেশি হয়, তাই ওদের স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে এরকম তরল মিশ্রণকে কি বলবো আমরা? সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে কোন সমস্ত মিশ্রণ? এক্ষুনি যেটা দেখলাম আমরা, যে ইথাইল অ্যালকোহল এবং এই যে ইথাইল অ্যালকোহলের সাথে যখন অ্যাসিটনকে মেশানো হচ্ছে তখন এদের মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ অ্যালকোহলের ক্ষেত্রে যা ছিল তার চাইতে কমে যাচ্ছে, অর্থাৎ বাষ্পচাপ বেড়ে যাচ্ছে। বাষ্পচাপ একটা নির্দিষ্ট সংযুতিতে এদের বাষ্পচাপের মানটা ম্যাক্সিমাম হয় বা সর্বোচ্চ হয়। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট সংযুতিতে এই রকম তরল মিশ্রণের ক্ষেত্রে বাষ্পচাপ বা ভেপার প্রেসার এর ভ্যালুটা সর্বোচ্চ মানে গিয়ে পৌঁছায়, অর্থাৎ এদের ক্ষেত্রে তখন স্ফুটনাঙ্কের একটা সর্বনিম্ন মান পাওয়া যায়। তাই এরকম তরল মিশ্রণকে কি বলা হবে? সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। অপরদিকে যে সমস্ত তরল মিশ্রণের ক্ষেত্রে বাষ্পচাপ কমে যাচ্ছিল, অর্থাৎ যারা রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে, তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংযুতিতে বাষ্পচাপের মান সর্বনিম্ন হয়। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট সংযুতিতে বা একটা নির্দিষ্ট মোল ভগ্নাংশে তাদের বাষ্পচাপের মান সর্বনিম্ন হচ্ছে, তাহলে বাষ্পচাপ যদি সর্বনিম্ন হয় স্ফুটনাঙ্কের মান কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে এরকম তরল মিশ্রণকে আমরা কি বলবো? সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে এক্ষুনি আমরা যেটা দেখলাম, ওই যে ক্লোরোফর্ম এবং অ্যাসিটনের যে মিশ্রণ, এইটা কিন্তু কি হচ্ছিল? এরা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করছিল। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, যেসব তরল মিশ্রণ রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে, অর্থাৎ যাদের বাষ্পচাপ রাউল্টের সূত্র থেকে যতটা পাওয়ার কথা তার চাইতে যাদের বাষ্পচাপ বেশি হবে, তাদেরকে আমরা বলবো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। আর যে সমস্ত তরল মিশ্রণ রাউল্টের সূত্র থেকে নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে, বা যাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংযুতিতে বাষ্পচাপ সর্বনিম্ন হবে, তাদেরকে আমরা বলবো সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের এক্সাম্পল দুটো একটা দেওয়া আছে এখানে। তাহলে এরপরে কিছু এমসিকিউ কোশ্চেন ছিল, আগের দিন এই পার্টগুলো আমরা করেছি, আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। হ্যাঁ, তাহলে এখান থেকে কিছু প্রশ্ন, হ্যাঁ বলছে বিশুদ্ধ দুটো তরল এ এবং বি প্রতিটির 10 ml করে নিয়ে মিশ্রিত করা হলো। তাহলে 10 ml বিশুদ্ধ এ তরল নেওয়া হলো আর 10 ml বিশুদ্ধ বি তরল নেওয়া হলো। দুটো তরলকে মেশানো হলো, মেশানোর পর তাদের আয়তন হলো 19.9 ml। এই সিদ্ধান্ত থেকে কি বলা যায়? তাহলে আমরা আগের দিন আদর্শ দ্রবণের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য পড়েছি দুটো। একটা ছিল মেশানোর ফলে আয়তনের পরিবর্তন যেটা,
সেইটা কিন্তু 0 হবে। অর্থাৎ 10 ml এ তরলের সাথে যদি 10 ml বি তরল মেশানো হয়, তাহলে এই যে তরল মিশ্রণ তার আয়তন হবে 20 ml। 10 10 20 ml আয়তন পাওয়া যাবে। তাহলে 20 ml যেহেতু পাওয়া যাচ্ছে না, তার মানে এটাকে আদর্শ দ্রবণ বলা যাবে না। তাহলে এটা একটা কি হবে, অনাদর্শ দ্রবণ। তাহলে এটা একটা সত্য ছিল। এইবার আরেকটা কথা আমি একটু বলে দিই। আর যে সমস্ত তরল মিশ্রণ ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাদের ক্ষেত্রে যেহেতু আকর্ষণ বলটা অনেক বেশি হয় আগের তুলনায়, অণুগুলো কাছাকাছি আসে, আয়তন কিন্তু কমে যায়। তাহলে আয়তন কি হবে, আয়তনটা নেগেটিভ হবে। অপরদিকে যে সমস্ত তরল মিশ্রণ ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাহলে দুটো তরলকে যখন মেশানো হচ্ছে, মেশানোর ফলে পূর্বের তুলনায় তাদের মধ্যে আকর্ষণ বল কমছে, মানে অণুগুলো একটু দূরে দূরে থাকবে। ফলে যা আয়তন হওয়ার কথা তার চাইতে আয়তন একটু বেশি হবে, অর্থাৎ আয়তন পজিটিভ হবে। তাহলে যারা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাদের ক্ষেত্রে আয়তনের যে পরিবর্তন এটা ধনাত্মক হবে। আর যে সব তরল মিশ্রণ রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাদের ক্ষেত্রে আয়তনের যে পরিবর্তন সেইটা কিন্তু কি হবে, আয়তনের পরিবর্তনটা কিন্তু ঋণাত্মক হবে। তাহলে এটা আমরা দেখলাম। তাহলে যেহেতু মানছে না ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0, এটা ফর আইডিয়াল সলিউশন। তাহলে এটা যেহেতু হচ্ছে না, তার মানে এটা হয়ে যাবে নন আইডিয়াল সলিউশন। 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার বলছে যে অ্যাসিটোন ও অ্যালকোহল মিশ্রণের ক্ষেত্রে কি ধরনের বিচ্যুতি দেখা যায়। তাহলে আমরা এক্ষুনি দেখলাম, অ্যালকোহলের মধ্যে যখন অ্যাসিটনকে আমরা দিচ্ছি, মেশাচ্ছি, তাহলে অ্যালকোহলের অণুগুলোর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন ছিল, সেই হাইড্রোজেন বন্ধনগুলো ব্রেক করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাওয়ার কারণে আগের তুলনায় আকর্ষণ বল দুর্বল হয়ে গেল। তাহলে আকর্ষণ বল দুর্বল মানে বাষ্পচাপ বেড়ে যাবে। তাহলে রাউল্টের সূত্র থেকে যা পাওয়ার কথা তার চাইতে বাষ্পচাপ যদি বেড়ে যায়, সেরকম তরল মিশ্রণকে কি বলা হয়, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী তরল মিশ্রণ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী তরল মিশ্রণ হবে। ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন এক্ষুনি যেটা বললাম, মেশানোর ফলে আকর্ষণ বল পূর্বের তুলনায় বেড়ে যাচ্ছে। আকর্ষণ বল বেড়ে যাওয়া মানে হলো বাষ্পচাপ কমে যাওয়া। বাষ্পচাপ যদি কমে যায়, সেরকম তরল মিশ্রণকে কি বলা হয়, ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী তরল মিশ্রণ। তাহলে ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন এদের মিশ্রণ যেটা, এটা কিন্তু ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। আচ্ছা, তারপরে বলেছে যে সমস্ত তরল মিশ্রণ স্থির উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, এরকম তরল মিশ্রণকে কি বলা হয়, অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে যে সব তরল মিশ্রণের ক্ষেত্রে তরল অবস্থা এবং বাষ্পীয় দশা উভয় অবস্থাতেই তাদের সংযুতি বা মোল ভগ্নাংশের কোনো রকম পরিবর্তন হবে না, এরকম তরল মিশ্রণকে বলা হয় অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ আমরা পড়লাম 2 প্রকার। একটাকে বলা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, আর একটাকে বলা হয় সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে আদর্শ দ্রবণ বা আইডিয়াল সলিউশন যারা, তারা কোন সূত্র মেনে চলে। তাহলে আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ যারা হবে, তারা কার সূত্র মেনে চলবে, রাউল্টের সূত্র। তাহলে গতদিন এটা আমরা পড়েছি যে রাউল্টের দুটো সূত্র ছিল, একটা উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে আর একটা হচ্ছে অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে। তাহলে যেসব তরল মিশ্রণ যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে, তাদেরকে বলা হয় আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ। 6 নম্বর কোশ্চেন, বেনজিন এবং টলুইনের দ্রবণ। তাহলে বেনজিন এবং টলুইনের দ্রবণ
অনেকটা এরা হচ্ছে আদর্শ দ্রবণের মতো বিহেভ করে। তাহলে বেনজিন এবং টলুইনের দ্রবণ এটা কিন্তু আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ হিসেবে আচরণ করে। তাহলে এখানে বলছে এ দুটি তরল, এ একটা তরল, বি আর একটা তরল আদর্শ দ্রবণ তৈরি করলে আদর্শ দ্রবণ তৈরি করলে পরস্পরের, তাহলে যদি আদর্শ দ্রবণ তৈরি করে তখন সেক্ষেত্রে কি হয়, মিশ্রণের এনথালপির যে পরিবর্তন, তাহলে এ এবং বি দুটো তরল আদর্শ দ্রবণ যদি তৈরি করে তাহলে মিশ্রণের যে এনথালপির পরিবর্তন সেটা কিন্তু শূন্য হয়। তাহলে আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণের ক্ষেত্রে যে দুটো এ পড়া হলো সেটা হচ্ছে এখানেও পরেরটাও দেওয়া আছে একই টাইপের কোশ্চেন। আদর্শ দ্রবণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণের ক্ষেত্রে মেশানোর ফলে আয়তনের পরিবর্তন যেটা, এটা কিন্তু জিরো হবে, এবং মেশানোর ফলে এনথালপির যে পরিবর্তন, এনথালপির পরিবর্তনটাও কি হবে, এটাও কিন্তু জিরো হবে। আচ্ছা, তারপরে গিবস ফ্রি এনার্জি অর্থাৎ গিবস মুক্ত শক্তির যে পরিবর্তন এটাও জিরো হয়, কিন্তু মেশানোর ফলে এনট্রপি যেটা ডেল্টা এস মানে হচ্ছে এনট্রপির পরিবর্তন, এনট্রপির যে পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু জিরো হবে না। তাহলে প্রথম তিনটে জিরো হলেও পরেরটা কিন্তু জিরো হবে না। তাহলে প্রথম তিনটে ঠিকঠাক থাকলেও তাহলে এখানে আমাদের এইটা হবে অ্যান্সার। তাহলে নিম্নলিখিত কোন দ্রবণটি আদর্শ দ্রবণ হিসেবে আচরণ করবে? তাহলে এখানে আদর্শ দ্রবণ হিসেবে কোনটি আচরণ করবে? বেনজিন এবং টলুইনের দ্রবণ, এটা মনে হয় বলা হয়েছে আগে একবার। বেনজিন টলুইনের দ্রবণ। অ্যাজিওট্রপিক মিশ্রণে কোন সংযুতিটি এক হয়ে যায়? তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণে কোন সংযুতি এক হবে? তাহলে দ্রবণের এবং বাষ্পের সংযুতি, তাহলে দ্রবণেও যা সংযুতি থাকবে বাষ্পীয় অবস্থায়ও কিন্তু সংযুতিটা কি হয়, এদের একই হবে। তাহলে দ্রবণের ক্ষেত্রে এবং বাষ্পীয় দশা উভয় ক্ষেত্রে কিন্তু কি হবে, একই হয়ে যাবে। সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ যেটা, তাহলে এই উদাহরণটা একটু মনে রাখতে হবে যে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ যেটা, তার এক্সাম্পল বা তার উদাহরণ কি কি হবে সেইগুলো এখান থেকে একটু। তাহলে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের হচ্ছে এই যে জলের সঙ্গে যখন HCl কে মেশানো হয় তখন সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ এটা কিন্তু উৎপন্ন করে। তাহলে জলের সঙ্গে HCl যখন মেশানো হচ্ছে আকর্ষণ বল পূর্বের তুলনায় কি হয়, বৃদ্ধি পায়। HCl আয়নে বিয়োজিত হয়, ভেঙে যায়, সেই জন্য আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া মানে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ উৎপন্ন করবে। তাহলে এরপরে আমাদের MCQ কোশ্চেন গুলো এটা হলো। তাহলে পরে আদর্শ বলছে দ্রবণের যেসব ধর্ম, কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এর পরের টপিক যেটা ছিল কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কাকে বলে। তাহলে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম এখান থেকে তাহলে যে টপিকটা ইম্পর্টেন্ট অলরেডি বলা হলো আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন আর কলিগেটিভ প্রপার্টি, তাহলে এই টপিকটা খুব ভালো করে কিন্তু করতে হবে। আর এই কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম এই টপিকটা এবারে আমরা শুরু করব। তাহলে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম মানে হচ্ছে দ্রবণের ক্ষেত্রে যে যে ধর্মগুলো শুধুমাত্র দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। দ্রাবের প্রকৃতির উপরে মানে হচ্ছে সেই দ্রাবটা ইউরিয়া নিলাম না গ্লুকোজ নিলাম না চিনি নিলাম না HCl নিলাম না NaCl, তাহলে প্রকৃতির উপরে নির্ভর করবে না। যদি আমরা 1 মোল NaCl জলের মধ্যে গুলি তার ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মান যা হবে
1 মোল HCl কেও যদি জলের মধ্যে দেওয়া হয় সংখ্যাগত ধর্মের মান তাই হবে। তার কারণ 1 মোল থেকে 2 মোল কণা এখানে পাওয়া যায়, HCl এর ক্ষেত্রেও 1 মোল থেকে 2 মোল কণা পাওয়া যায়। ঠিক একই রকম 1 মোল ইউরিয়ার ক্ষেত্রে যে ধর্মগুলোর মান যা যা হবে 1 মোল চিনির ক্ষেত্রেও তাই হবে। তাহলে কণার সংখ্যার উপরে শুধুমাত্র ডিপেন্ড করবে। তাহলে দ্রবণের যে ধর্মগুলোর মান দ্রবণে উপস্থিত শুধুমাত্র কতগুলো দ্রাবের কণা থাকছে সেই কণার সংখ্যার উপরে নির্ভর করে, সেই ধর্মগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তাহলে সংখ্যাগত ধর্ম কাকে বলে এখানে লিখেই দেওয়া আছে, দ্রবণের যে ধর্মগুলো বা যেসব ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল কিন্তু দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করে না বা নির্ভরশীল নয়, সেই ধর্মগুলোকে বলা হয় সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। তাহলে কলিগেটিভ প্রপার্টি 4টে আছে, 4টেই টপিকই খুব ভালো করে পড়তে হবে। 1 নাম্বার হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বলে। 2 নম্বরে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। 3 নম্বরে হচ্ছে হিমাঙ্কের অবনমন। আর 4 নম্বরে হচ্ছে অবিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। তাহলে এই 4টে কলিগেটিভ প্রপার্টি খুব ভালো করে করতে হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে বোঝা গেছে যে কলিগেটিভ প্রপার্টি আমরা কাকে বলবো, তাহলে যে ধর্মগুলো শুধুমাত্র কতগুলো দ্রবণে দ্রাবের কণা আছে সেই কণার সংখ্যার উপরে ডিপেন্ড করবে বা নির্ভর করবে, কিন্তু সেই কণাটা কি ধরনের কণা বা সেটা ইউরিয়ার কণা না গ্লুকোজের কণা না চিনির কণা না শুক্র, এই সমস্ত কোনো কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করবে না বা নির্ভর করবে না, সেরকম ধর্মকে আমরা কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বলি। তাহলে সংখ্যাগত ধর্ম 4টে আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, 2 নম্বরে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, 3 নম্বরে হচ্ছে হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে আর 4 নম্বরে হচ্ছে অসমোটিক প্রেসার বা অবিশ্রবণ চাপ। এবারে আমরা একটা একটা করে দেখব। তাহলে প্রথমে যেটা এই যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম, এই যে আমরা যে সূত্রগুলো পড়বো তাহলে এগুলো সব লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে একটা কথা একটু মাথায় রাখতে হবে, কেমন দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে এই যা যা আমরা সূত্রগুলো পড়বো সেই সমস্ত সূত্রগুলো সবই হবে সবসময় কেমন ধরনের দ্রাবের ক্ষেত্রে, তড়িৎ অবিচ্ছেদ্য মানে তড়িৎ অবিশ্লেষ্য, মানে যেমন NaCl নিলে হবে না, NaCl হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এমন ধরনের দ্রাবের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হবে না। অনুদ্বায়ী মানে কখনো তরল দশা থেকে বাষ্পীয় দশায় যেতে পারবে না। অসংযোজিত, আগের দিনই বলেছে এগুলো, অসংযোজিত মানে হচ্ছে দ্রাবের কণাগুলো পরস্পরের সঙ্গে একে অপরের ক্ষেত্রে জুড়ে যাবে না। তাহলে এমন কঠিন দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে NaCl এইটা এমন ধরনের দ্রাবের ক্ষেত্রে বা HCl এমন ধরনের দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তার কারণ ভেঙে গিয়ে কণা উৎপন্ন করছে বা আয়ন উৎপন্ন করছে। তাহলে প্রযোজ্য হবে কাদের ক্ষেত্রে, যেমন ইউরিয়া, গ্লুকোজ, চিনি, তাহলে এদের ক্ষেত্রে কণাগুলো ভাঙবেও না আবার পরস্পরের সঙ্গে জুড়েও যাবে না। তাহলে এরকম 2-3টে করে কণা পরস্পরের সাথে জুড়ে একটা কণাও তৈরি হবে না। তাহলে যদি জুড়ে যায় তখন তাকে বলে সংযোজন, আর যদি বিয়োজিত হয় বা ভেঙে যায় তখন তাকে বলা হয় বিয়োজন, বা সেরকম দ্রাবকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এরকম দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সংখ্যাগত ধর্মগুলো কেমন ধরনের, তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত এবং কঠিন দ্রাবের ক্ষেত্রে। আর সবসময় যা আমরা সূত্র পড়ব সেই সমস্ত সূত্রগুলো লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ লঘু দ্রবণ সঠিকভাবে আদর্শ দ্রবণের মতো বিহেভ করে। লঘু দ্রবণের ক্ষেত্রে ইন্টারাকশন বা আকর্ষণ প্রায় থাকে না বললেই চলে, দ্রাব এবং দ্রাবকের মধ্যে অনেকটা বিশুদ্ধ দ্রাবকের মতো বিহেভ করে, ফলে আইডিয়াল
বা আদর্শ দ্রবণের মতো লঘু দ্রবণ আচরণ করে। ফলে যা যা সূত্রগুলো আমরা পড়ব সমস্ত সূত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে যদি দ্রাব বলে কেমন হবে সেটা বললাম, আর যদি দ্রবণ বলে তাহলে লঘু দ্রবণ হবে। এবার বাষ্পচাপের অবনমনের যে ধারণা, বাষ্পচাপের অবনমন এটা অলরেডি আগের দিন আমরা পড়েছি যে যখনই কোনো দ্রাবকে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করি বাষ্পচাপ কিন্তু সবসময় কি হয়, বাষ্পচাপটা কমে যায়। তাহলে বাষ্পচাপ এই পরের এতে দেওয়া আছে স্লাইডে। তাহলে এই ক্ষেত্রে পিওর ওয়াটার বা বিশুদ্ধ জল, তাহলে যখন আমরা পিওর ওয়াটার নিচ্ছি তাহলে এই জায়গায় জলের অণুর সংখ্যা তুলনামূলক অনেকটাই বেশি। এবার এই যখনই এর মধ্যে NaCl যোগ করছে, এই যে লাল লাল যেগুলো কণা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে NaCl এর কণা। তাহলে NaCl যখনই যোগ করছি বাষ্পীয় দশায় কিন্তু এই যে জলের অণুর সংখ্যা আগের তুলনায় কমে গেল। এখন কিন্তু আগে যতগুলো জলের অণু এই যে ফাঁকা জায়গায় ছিল এখন কিন্তু ততগুলো আর অণু এই জায়গাটায় নেই, এখন আগের তুলনায় অনেকটা কমে গেছে। তাহলে যখনই বিশুদ্ধ দ্রাবকে আমরা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করি তখন সেক্ষেত্রে কি হয়, উপরের পৃষ্ঠতলের এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু দ্রাবের অণুগুলো দখল করে নেয়। ফলে এখান থেকে তরল দশা থেকে বাষ্পীয় দশায় জলের অণুগুলো আর আসতে পারে না। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে উপরের পৃষ্ঠতলে কিন্তু জলের অণুর সংখ্যা কমতে থাকে যত বেশি পরিমাণ অনুদ্বায়ী দ্রাব যোগ করা হয়। আর যত বেশি অনুদ্বায়ী দ্রাব যোগ করবো উপরের পৃষ্ঠতলের জায়গা ওই দ্রাবের অণুগুলো দখল করবে। এবার দ্রাবের অণুগুলো তো কখনোই তরল থেকে বাষ্পীয় দশায় যেতে পারে না, ফলে বাষ্পচাপে ওদের কোনো অবদান নেই। অবদান কাদের, জলের অণুর সংখ্যার অবদান থাকে। তাহলে জলের অণুর সংখ্যা যত বাড়বে বাষ্পচাপ তত বাড়ে। তাহলে যখনই আমরা অনুদ্বায়ী দ্রাব যোগ করছি উপরের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে জলের অণু কমে যাওয়ার কারণে বাষ্পচাপটাও কিন্তু বিশুদ্ধ জলের তুলনায় কি হবে, কম হবে। তাহলে এই যে বিশুদ্ধ জলের বাষ্পচাপ আমরা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নেই তাহলে এটা কত হবে, তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপ সাপোজ আমরা মনে করলাম এটা এটা হচ্ছে 1 atm বিশুদ্ধ জলের বাষ্পচাপ। এখন যখনই আমরা জলের মধ্যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করছি তাহলে বাষ্পচাপ এখান থেকে এতটা কি হলো, কমে গেল। অর্থাৎ এই যে 1 atm বা 760 মিলিমিটার এইচজি পারদস্তম্ভের চাপ যেই আমরা যোগ করলাম NaCl তখন এটা কমে গিয়ে 740 মিলিমিটার হয়ে গেল। তাহলে কমছে কতটা, ছিল আগে 760 এখন হয়ে যাচ্ছে 740। তাহলে অবনমন কতটা হলো, অবনমন হচ্ছে 760 মাইনাস 740, 20 মিলিমিটার এইচজি পারদস্তম্ভের চাপ এইটা হচ্ছে কমে গেল। তাহলে বিশুদ্ধ তরলের তুলনায় দ্রবণের যতটা বাষ্পচাপ কম হয় সেটাকেই বলা হয় বাষ্পচাপের অবনমন। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে সবসময় আমরা নট দিয়ে লিখি আর দ্রবণের ক্ষেত্রে PS দিয়ে লিখতে পারি। তাহলে এই যে বাষ্পচাপের অবনমন যদি বলি তাহলে কি হবে, P0 মাইনাস পি অথবা PS, এইটাকে বলা হয় বাষ্পচাপের অবনমন। তাহলে বাষ্পচাপের অবনমন কাকে বলছি বোঝা গেল, যে বিশুদ্ধ জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ হয় বায়ুমণ্ডলীয় চাপের সমান অর্থাৎ 1 atm মানে 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। এখন ওই যেটা ছিল হচ্ছে 1 atm বা 760 মিলিমিটার, এখন যেই আমরা জলের মধ্যে ওই জলের মধ্যে খানিকটা লবণ যোগ করছি 760 থেকে কমে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 740। তাহলে কমে যাচ্ছে এখানে কত, 20 মিলিমিটার এইচজি বা পারদস্তম্ভের চাপ, এই পরিমাণ বাষ্পচাপ কমে গেল। তাহলে এই যতটা কমছে এটাকেই আমরা বলবো বাষ্পচাপের অবনমন। এবার এখান থেকে বলতে পারে বাষ্পচাপের অবনমন উষ্ণতার উপর নির্ভর করবে কি করবে না, তাহলে এটা অবশ্যই উষ্ণতার উপর নির্ভর করবে। কেন উষ্ণতার উপর নির্ভর করবে, তাহলে আমরা জানি উষ্ণতা যত বাড়ানো হয় তরলের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, তরল দশা ত্যাগ করে বাষ্পীয় অবস্থায় যাওয়ার প্রবণতাও বাড়ে। তাহলে এই যে বাষ্পচাপ কমে গেল 20 মিলিমিটার এইচজি,
যখনই আমরা এখন হিট বাড়িয়ে দেবো বা উষ্ণতা বাড়িয়ে দেবো, তাহলে কিছু কিছু তরলের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে। তাহলে আস্তে আস্তে বাষ্পচাপ বাড়তে 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 ঠিক একটা সময় পরে গিয়ে বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে। তাহলে যে উষ্ণতায় আমরা জানি যে কোনো তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়, সেই উষ্ণতাটাকে বলা হয় তরলটির বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। তাহলে বিশুদ্ধ জল ফুটছিল কততে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তার কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে কি হচ্ছিল? সমান হয়ে যাচ্ছিল। এখন 100 ডিগ্রিতে আর বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হলো না। 100 ডিগ্রিতে ওই যে চাপটা কমে 740 হচ্ছে, তাহলে এই 740 থেকে আস্তে আস্তে এটাকে বাড়াতে হবে। বাড়াতে গেলে কি লাগবে? হিট দিতে হবে বা তাপ দিতে হবে, অর্থাৎ উষ্ণতা বাড়াতে হবে। তাহলে উষ্ণতা আস্তে আস্তে যত বাড়ানো হবে বাষ্পচাপও অল্প অল্প করে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময়ে গিয়ে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে। তাহলে এখান থেকে যদি বলে যে বাষ্পচাপের অবনমন এটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? হ্যাঁ, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে বাষ্পচাপের অবনমন এটা আমরা বুঝলাম। এবার আমরা দেখব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কাকে বলে। তাহলে বাষ্পচাপের যে অবনমন পেলাম পি নট মাইনাস পিএস বা সলিউশনের বাষ্পচাপ, তাহলে এইটা হচ্ছে কত? এই যে 760 বিশুদ্ধ জলের বাষ্পচাপ মাইনাস 740 এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। তাহলে এইটাকে বলছি বাষ্পচাপের অবনমন। এবার এটাকে যদি আমরা বিশুদ্ধ জলের বাষ্পচাপ বা বিশুদ্ধ তরলের বাষ্পচাপ দিয়ে ভাগ করি, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এই যেটা পেলাম, এই যে 20/760, তাহলে উপরে হবে বাষ্পচাপের অবনমন, নিচে হবে বিশুদ্ধ তরলের বাষ্পচাপ। এই দুটোর অনুপাত, এই অনুপাতটিকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা, এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই সংক্রান্ত রাউল্টের সূত্রটাও আমরা দেখব। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলতে কি বোঝায়? তাহলে উপরে হবে দ্রবণে বাষ্পচাপের অবনমন। তাহলে দ্রবণে বাষ্পচাপ যতটা কমে গেল সেইটা হবে উপরে। তাহলে কমছে কত? ছিল 760, হচ্ছিল 740, অর্থাৎ কমে যাচ্ছে 20 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে উপরে হবে এই যে বাষ্পচাপের অবনমন বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে 100 ডিগ্রিতে জলের বাষ্পচাপ, বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত ছিল? 760। তাহলে এইটাকে আমরা বলবো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে যে বাষ্পচাপের অবনমন কাকে বলে আর আপেক্ষিক অবনমন কাকে বলে। তাহলে অবনমন হচ্ছে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের বাষ্পচাপের থেকে যতটা কমে যায় সেটাকে বলা হয় অবনমন, বাষ্পচাপের অবনমন। এবার এই বাষ্পচাপের অবনমনকে যদি বিশুদ্ধ তরলের বাষ্পচাপ দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই যে উপরে হবে তাহলে কি? ডেল্টা পি, যে পি নট মানে বিশুদ্ধ তরলের বাষ্পচাপ মাইনাস পি মানে দ্রবণের বাষ্পচাপ বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এইটাকেই বলছি আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এবারে রাউল্টের সূত্রটা পড়তে হবে। রাউল্টের সূত্রে বাষ্পচাপের আগের দিন পড়েছি বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র, আজকে আমরা পড়ব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে আগের দিনেরটা ছিল বাষ্পচাপ সংক্রান্ত, আজকেরটা কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত। তাহলে দুটো সূত্র এক জিনিস নয়, দুটো বিষয় একই বিষয় নয়। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র কি বলছে? যে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণ, তাহলে এই কথাটা সব জায়গায় কমন হবে।
আমরা এর পরেও যতগুলো কলিগেটিভ প্রপার্টি পড়ব সমস্ত সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে দ্রাবটা হবে অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত এরকম দ্রাব আর লঘু দ্রবণ। তাহলে বলছে এরকম লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তাহলে আমরা এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পড়লাম, এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই যে পি নট মাইনাস পি, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মাইনাস দ্রবণের বাষ্পচাপ বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এইটা দ্রাবের, তাহলে দ্রবণের মধ্যে যে দ্রাব থাকছে, দ্রবণের মধ্যে যে দ্রাব দ্রবীভূত থাকে, সেই দ্রাবের মোল ভগ্নাংশের সমান হবে। তাহলে x2 মানে দ্রাবের মোল ভগ্নাংশ। তাহলে 2 সবসময় দ্রাবকে বোঝানো হয়, 1 দিয়ে সবসময় দ্রাবককে বোঝানো হয়। তাহলে x2 মানে দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশ। তাহলে এইটা কি হবে n2। তাহলে যে উপাদানটির মোল ভগ্নাংশ বার করতে হয়, উপরে হয় সেই উপাদানটির মোল সংখ্যা, নিচে হয় মোট মোল সংখ্যা। তাহলে মোট মোল সংখ্যা দ্রবণে কি হবে, দ্রাবকের মোল সংখ্যা যদি n1 হয় তাহলে n1 প্লাস দ্রাবের মোল সংখ্যা n2। এইবারে এখান থেকে আমরা কোশ্চেনটা বলতে পারি এটা কি উষ্ণতার উপরে নির্ভর করবে কি করবে না। তাহলে বাষ্পচাপের অবনমন যেটা পেলাম আমরা, সেটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট বা উষ্ণতার উপর নির্ভর করে। অপরদিকে যদি আমরা দেখি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এইটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। কেন? তার কারণ হচ্ছে রাউল্টের সূত্র থেকে আমরা যেটা পেলাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা দ্রবণে যে দ্রাব দ্রবীভূত থাকে তার মোল ভগ্নাংশের সাথে সমান। তাহলে মোল ভগ্নাংশ এই যে রাশিটা, এটা কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে? করবে না। কেন করবে না? তার কারণ মোল সংখ্যা উষ্ণতার হ্রাস বা বৃদ্ধিতে কোনো রকম পরিবর্তন হয় না। n2 মানে দ্রাবের মোল সংখ্যা, n1 মানে দ্রাবকের মোল সংখ্যা। তাহলে উষ্ণতা টেম্পারেচার যতই বাড়ানো হোক বা টেম্পারেচার কমানো হোক, তাহলে এই যে x2 রাশিটা এর উপরে কোনো রকম প্রভাব পড়ে না। তাহলে যেহেতু মোল ভগ্নাংশের কোনো প্রভাব পড়ছে না, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা, এইটা কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে না। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। পরেরটাই স্লাইডে লেখা আছে যে বিষয়টা কি। তাহলে রাউল্টের সূত্র অনুসারে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন শুধুমাত্র মোল ভগ্নাংশের সাথে সমান হয়। তাহলে মোল ভগ্নাংশ এই যে রাশিটা, এই রাশিটা কিন্তু তাপমাত্রা বা উষ্ণতার উপর নির্ভর করে না, নিরপেক্ষ মানে নির্ভর করবে না। তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপরে নির্ভরশীল নয়, মাথায় থাকে যেন। তারপরে এখান থেকে দুটো একটা বিষয় ওই যেটা বলা হলো যে কেমন ধরনের দ্রাবের ক্ষেত্রে, তাহলে সূত্রগুলো সব হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অনুদ্বায়ী, কঠিন দ্রাবে লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। সংযোজন বা বিয়োজন ঘটলে কি হবে, কণার সংখ্যার পরিবর্তন হবে। তাহলে কণার সংখ্যার যদি পরিবর্তন হয়, তাহলে কলিগেটিভ ধর্মের মানটারও চেঞ্জ হয়ে যাবে। তার কারণ কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম মানেই হলো শুধুমাত্র কণার সংখ্যার উপর নির্ভর করে, অন্য বিষয়ের উপর নির্ভর করে না। তাহলে যদি দ্রাবের সংযোজন হয়, তাহলে সংযোজন মানে বললাম এরকম অনেক দুটো করে কণা সাপোজ জুড়ে গিয়ে একটা কণা হয়ে গেল, এটাকে বলে ডাইমার রূপে অবস্থা। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় দুটো করে কণা জুড়ে একটা হয়ে যাচ্ছে, তাহলে তুমি যদি 10টা কণা যোগ করো, তাহলে সেখান থেকে হয়ে যাবে কটা, 5টা কণা। তাহলে এই ক্ষেত্রে কণার সংখ্যা কমে যাচ্ছে। আবার জলের মধ্যে যদি NaCl কে দিয়ে দাও, NaCl ভেঙে Na+Cl হয়, একটা কণা তুমি দিচ্ছ, ভেঙে কটা কণা হচ্ছে, দুটো কণা। তাহলে এরকম যদি হয়, এটাকে বলা হয় অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এগুলো আমরা পরের দিকে নেক্সট দিন করব।
যে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যা। তাহলে এরকম ধরনের দ্রাবের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য নয়। যদি দ্রাবের বিয়োজন হয়, অর্থাৎ দ্রাবের কণাটা ভেঙে যায় বা দ্রাবের কণাগুলো পরস্পরের সাথে জুড়ে যায়, এটাকে বলা হয় জুড়ে গেলে সংযোজন, তাহলে এরকম ক্ষেত্রে এই সূত্রগুলো কিন্তু প্রযোজ্য হবে না। নেক্সট স্লাইডে আমরা এরপরে যাব। হ্যাঁ, তাহলে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা পড়লাম, সেখান থেকে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে দ্রাবের আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে সূত্র, সেখান থেকে কিভাবে আমরা দ্রাবের আণবিক ভর বা মলিকুলার মাস নির্ণয় করব, সেই এটা আমরা একটু দেখে নেব। তাহলে রাউল্টের সূত্র থেকে যেটা আমরা পেলাম, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই যে পি নট মাইনাস পি বাই পি নট, এটা কার সাথে সমান হবে? দ্রাবের মোল ভগ্নাংশ মানে x2। x2 মানে সরি, x2 মানে উপরে হবে n2 বাই নিচে হয় n1 প্লাস n2। এবার এখানে দেখো সব লেখা আছে যে যদি তাহলে এই বিষয়টা একটু, এই যে দ্রাবকের m1 মানে হচ্ছে দ্রাবকের আণবিক ভর, আণবিক ভর। তাহলে আণবিক ভরকে যদি গ্রামে লেখা হয়, তাহলে সেটা সবসময় 1 মোলকে বোঝায়। তাহলে m1 গ্রাম মানে হচ্ছে 1 মোল দ্রাব। তো আমরা W1 গ্রাম পরিমাণ দ্রাবক যদি নিই, W1 গ্রাম মানে কত মোল হবে? W1 বাই m1। তাহলে m1 গ্রাম মানে 1 মোল, W1 গ্রাম মানে কত মোল হবে? W1 বাই m1 মোল। একই রকম ভাবে দ্রাব যেটা নিয়েছি সেটা হচ্ছে দ্রাবের পরিমাণ W2 গ্রাম, দ্রাবের আণবিক ভর m2। তাহলে m2 গ্রাম মানে হচ্ছে 1 মোল দ্রাব, তো W2 গ্রাম মানে কত মোল হবে? W2 বাই m2 এত মোল। এবারে আমরা এখানে সবগুলো যদি বসিয়ে দিই, যে সম্পর্ক পেলাম, এই যে পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু, তাহলে W(N2) মানে হচ্ছে এই যে উপরে আছে। এইবার একটা জিনিস একটু মাথায় রাখ, এইগুলো সব লঘু দ্রবণের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, তাহলে লঘু দ্রবণ মানে সেখানে দ্রাবকের পরিমাণটা দ্রাবের তুলনায় অনেক অনেক বেশি হয়। তাহলে দ্রাবকের পরিমাণ যেহেতু অনেকটাই বেশি দ্রাবের তুলনায়, তাই N2-র মানটা N1-এর তুলনায় অনেকটা কম হয়। তাহলে এই জন্য লঘু দ্রবণের ক্ষেত্রে তাহলে দ্রাবকের পরিমাণ অনেক বেশি মানে দ্রাবকের মোল সংখ্যাটাও দ্রাবের মোল সংখ্যার তুলনায় অনেক অনেক বেশি। তাহলে আমরা এই N2 প্লাস N1, N2 প্লাস N1 এটাকে N1 এর সমতুল্য বা সমান ধরতে পারি। তাহলে এই রাশিটা যেহেতু খুবই স্মল, ক্ষুদ্র, তাহলে এটাকে নেগলেক্ট করলেও বিশেষ কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি উপরে হয় N2 আর নিচে যেটা ছিল N1 প্লাস N2, তাহলে N2টাকে নেগলেক্ট করলে নিচে হবে N1, তাহলে উপরে কত হবে? W2 বাই M2, নিচে কত হবে? W1 বাই M1। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে W2 ইন্টু M1 বাই নিচে হবে M2 ইন্টু W1 সমান পি নট মাইনাস পি বাই নিচে পি নট। আমরা বার করব কি? M2 দ্রাবের আণবিক ভর। তাহলে দ্রাবের আণবিক ভর বার করলে এই দিকে চলে আসলে, এইদিকে ভাগ আছে, এইদিকে চলে আসলে গুণ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি M2 ইকুয়াল টু, আচ্ছা এইটা এইদিকে আনলে উপরে চলে আসবে, এইটা এইদিকে নিচে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি কি, যে এই যে পি নট বাই নিচে হবে পি নট মাইনাস পি, এদিকে হবে M1 বাই W1 ইন্টু W2। তাহলে এই যে সম্পর্ক পেলাম আমরা, এই সম্পর্ক দিয়ে আমরা কি করতে পারি? মলিকুলার মাস বা আণবিক ভর বার করতে পারি। কার মলিকুলার মাস? এটা হচ্ছে দ্রাব। 2 সবসময় রিপ্রেজেন্ট করবে কাকে? দ্রাবকে রিপ্রেজেন্ট করবে। 1 সবসময় দ্রাবক বা সলভেন্টকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম। এবার একটা দুটো দেখি অঙ্ক আছে মনে হয়। এবারে দুটো একটা ম্যাথ আমরা একটু দেখি। কি বলছে? যে নির্দিষ্ট তাপমাত্রায়
নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ 640 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা, এটা হচ্ছে পিওর লিকুইড, অর্থাৎ বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ কত? 640 মিলিমিটার এইচজি। একটি অনুদ্বায়ী কঠিন পদার্থের 2.175 গ্রাম 39 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ হয় 600 মিলিমিটার এইচজি। কঠিন দ্রাবটির আণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি আণবিক ভরের যে ফর্মুলা পেলাম, কি হবে? M2 ইকুয়াল টু হবে, তাহলে উপরে হবে পি নট, নিচে হবে পি নট মাইনাস পি। আচ্ছা, এইদিকে M2 মানে এইদিকে হবে M1, M1 নিচে হবে W1 আর উপরে হবে W2। ঠিক আছে, তাহলে এইবারে আমরা প্রত্যেকটা মান দেখে নেব। তাহলে বলছে বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ 640 মিলিমিটার এইচজি। তাহলে পি নট এর ভ্যালু কত হবে? বিশুদ্ধ তরলের 640 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। আচ্ছা, দ্রবণ, এই যে পি মানে কি? এটা দ্রবণের বাষ্পচাপ কত হবে? এটা হচ্ছে 600 মিলিমিটার এইচজি, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে কি বলছে? তোমার বলছে কঠিন দ্রাবের, তার মানে এটা W2, এত গ্রাম দ্রাব, কত গ্রাম দ্রাব? এই যে 2.175 গ্রাম দ্রাব, তাহলে এটা হচ্ছে W2 এর ভ্যালু। তাহলে W2 ইকুয়াল টু 2.175 এত গ্রাম। আচ্ছা, W1, তাহলে W1 মানে দ্রাবকের পরিমাণ কত গ্রাম বেঞ্জিনের মধ্যে? 39 গ্রাম বেঞ্জিনের মধ্যে। তাহলে এইগুলো এবারে আমরা যদি পুট করে দিই, তাহলে এখান থেকে পেয়ে যাব। তাহলে ভ্যালুগুলো এখানে সব পুট করতে হবে, বসিয়ে দিতে হবে। তাহলে পি নট এর ভ্যালু কত? 640, নিচে কি হবে? 640 মাইনাস 600। আচ্ছা, M1 এর ভ্যালু কত? এটা হচ্ছে M1, হ্যাঁ, M1 মানে বেঞ্জিন, বেঞ্জিনের কত হবে এটা? বেঞ্জিন হচ্ছে 78, 78, এটা অনেক সময় বলে দেবে। 78 বাই W1, বেঞ্জিনের পরিমাণ কত? 39 গ্রাম বেঞ্জিন। W2 এর পরিমাণ কত? 2.175। এবারে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে কত আসবে? এটা ক্যালকুলেট করলে আসবে 65.25। এর ভ্যালু কত হবে? এটা 65.25। তাহলে এইটা হবে অ্যান্সার। এইটা answer। তাহলে এইভাবে করতে হবে। পরেরটা, নেক্সট কোশ্চেন কি বলছে? যে 100 গ্রাম জলে কি পরিমাণ ইউরিয়া যোগ করলে জলের বাষ্পচাপ 25% হ্রাস পাবে? তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপ, সেইটা যদি 100 হয়, হ্যাঁ, বলছে বাষ্পচাপ 25% হ্রাস পাবে, তাহলে এটা এখন পি এর মান কত হবে? 100 থেকে 25 যদি কমে যায়, এটা 75, অর্থাৎ বাষ্পচাপের অবনমনটাই হবে 25। পি নট মাইনাস পি, এইটার ভ্যালু হচ্ছে 25 হবে এখানে। বলছে কি পরিমাণ ইউরিয়া, অর্থাৎ W2 এর মান বার করতে হবে। তাহলে এক্ষুনি আমরা যে সম্পর্ক পেলাম, এই যে এই ফর্মুলা দিয়েও করতে পারি। তাহলে M2 ইকুয়াল টু কি হবে? উপরে হবে পি নট, নিচে হবে পি নট মাইনাস পি ইন্টু M1, W1 ইন্টু কি হবে? এটা W2। এবার আমাদেরকে এখানে বার করতে হবে W2 এর ভ্যালু। আগেরটা M2 এর ভ্যালু বার করেছে, এটা W2। ইউরিয়ার মলিকুলার মাস, এই যে সংকেত দেওয়া আছে, এটা হচ্ছে M2 ইকুয়াল টু কত হয়? 60। তাহলে M2 এর ভ্যালু 60 বসিয়ে দাও এখানে। আচ্ছা, পি নট, বিশুদ্ধ জলের বাষ্পচাপ 100 ধরে নিলাম। পি নট মাইনাস পি এর ভ্যালু কত হবে? 25। M1, M1 মানে হচ্ছে জলের মধ্যে যেহেতু দেওয়া হয়েছে, জলের আণবিক গুরুত্ব কত? 18। W1, W1 এর ভ্যালু কত? তাহলে W1
100 গ্রাম জলে। তাহলে এখানে W1 ইকুয়াল টু কত হবে? 100। আচ্ছা, আর ইউরিয়ার আণবিক ভর যেটা M2, এটা হচ্ছে 60 গ্রাম পার মোল, মানে হচ্ছে 60 গ্রাম ইকুয়াল টু 1 মোল হবে। এবার বার করতে হবে কোনটা? W2, এইটা বার করতে হয়। তাহলে 100 100 কেটে গেল এখান থেকে। এটা W2 ইকুয়াল টু কত হবে? W2 ইকুয়াল টু হবে 60 ইন্টু 25 বাই এদিকে নিচে কত আসবে? 18। তাহলে এটা যদি করা হয়, এটাও ক্যালকুলেট করলে ফ্র্যাকশনে চলে আসবে। 111.2 আসছে ক্যালকুলেট করে, 111.2। এটা কত হবে? 111.2 আসবে। পরের কোশ্চেনটায় যাই। পরের কোশ্চেনটা, হ্যাঁ, 200 আণবিক ভরের একটি পদার্থ 5 গ্রাম। তাহলে আণবিক ভর, পদার্থটার আণবিক ভর 200 এবং পদার্থটা হচ্ছে কত গ্রাম? 5 গ্রাম। বলছে একটি দ্রাবকের 50 গ্রামে দ্রবীভূত করা হলো। তাহলে কত গ্রামের মধ্যে দ্রবীভূত করা হচ্ছে? এটা 50 গ্রামের মধ্যে দ্রবীভূত করা হলো। এবং দ্রাবকের আণবিক ভর M1 এর মান কত? 40। বলছে ওই তাপমাত্রায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ 40 মিলিমিটার এইচজি হলে দ্রবণের বাষ্পচাপ কত হবে? এইটা বার করতে হবে। তাহলে আমরা যে সম্পর্ক জানি, এই যে পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু x2। x2 মানে উপরে হবে n2 বাই নিচে হবে n1। n2 মানে W2 বাই কত হয়? M2। তার কারণ আণবিক ভর যেটা হয় অত গ্রাম মানে 1 মোল, এটা হবে W1 বাই M1। অর্থাৎ এখান থেকে যদি আমরা লিখি W2 ইন্টু M1 বাই নিচে আসবে কত? M2 ইন্টু W1। এবারে আমরা এগুলো ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, যে পি নট এর ভ্যালু কত বলা আছে? বিশুদ্ধ, হ্যাঁ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট এর ভ্যালু কত? 40। তাহলে পি নট ইকুয়াল টু 40 মিলিমিটার এইচজি, তাই না? তারপরে হচ্ছে কি বলা আছে? দ্রাবকের আণবিক ভর মানে হচ্ছে M1। M1 এর ভ্যালু কত? 40 গ্রাম পার মোল, বা শুধু 40 লিখলেই হয়। আচ্ছা, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হয়ে গেল। আচ্ছা, 200 গ্রাম আণবিক ভরে। তাহলে আণবিক ভরটা, দ্রাবের আণবিক ভর কত? 200 বলা আছে। ধুর, 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 ধুর। তাহলে এখানে দ্রাবের আণবিক ভর M2 ইকুয়াল টু কত হবে? এটা হবে 200। দ্রাবের পরিমাণ W2 কত? 5 গ্রাম বলা আছে, 5 গ্রাম। আচ্ছা, W1 এর মান কত? W1 বলা আছে 50 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করা হলো। আর সবগুলো বসিয়ে দিলেই চলে আসবে। এখানে পি নটের জায়গায় কত হবে? 40 মাইনাস পি বাই 40 সমান W2 এর ভ্যালু কত? W2 হচ্ছে 5 ইন্টু M1। M1 এর ভ্যালু কত বলা আছে? 40 বাই নিচে আসবে M2। M2 এর মান কত বলা আছে? 200 ইন্টু হচ্ছে W1। W1 এর মান কত বলা আছে? W1 হচ্ছে 50 গ্রাম। এইগুলো সব বসাতে হবে। বসিয়ে দিয়ে তাহলে এখান থেকে বার করতে হবে কার মান? পি এর মান বার করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে পি এর মান বার করতে হয়। পি এর মান ক্যালকুলেট করে কত হবে? 39.2 আসবে। তাহলে এটা 39.2 মতো আসবে এরকম। তাহলে এটার অ্যান্সার হবে 39.2।
বলছে একটি অনুদ্বায়ী দ্রাবের 12.2% W/W জলীয় দ্রবণের বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ওই জন্য বলছিলাম এই যে অঙ্কগুলো করতে আগের দিন যেটা শতকরা ডব্লু, তাহলে 100টা সবসময় দ্রবণকে বোঝায়। এবারে নিচে ডব্লু আছে মানে 100 গ্রাম। এর মানে কি? এর মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে 12 পয়েন্ট। এবারে যে সংখ্যাটা এখানে থাকবে সেটা সবসময় অলওয়েজ সলিউড বা দ্রাবকে বোঝায়। উপরে যদি ডব্লু থাকে তার মানে অত গ্রাম দ্রাব হবে, উপরে যদি ভি থাকে তার মানে অত এমএল দ্রাব হবে। তাহলে উপরে ডব্লু রয়েছে মানে 12.2 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে এখান থেকে এই শতকরা মাত্রা দেখে কিন্তু বুঝতে হবে যে কি জানতে বলতে চেয়েছে ওরা। তাহলে অনুদ্বায়ী দ্রাবের 12.2% জলীয় দ্রবণের বাষ্পচাপ বলা আছে। 12.2% মানে কি? মানে হচ্ছে তাহলে এই যে 100 গ্রাম দ্রবণ, তার মধ্যে 12.2 গ্রাম কি রয়েছে? সলিউড বা দ্রাব। তাহলে আমরা যেটা জানি যে দ্রবণ মানে হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক দুটো মিলে কিন্তু কি হয়? দ্রবণ হয়। তাহলে এখানে দ্রাবের পরিমাণ যেটা সেটা হচ্ছে W2। W2 এর পরিমাণ কত? 12.2 এত গ্রাম। আচ্ছা W1 তাহলে বাকিটা কি হবে? তাহলে দুটো মিলে হচ্ছে 100 গ্রাম। এই যে দ্রবণ মানে তো দ্রাব প্লাস দ্রাবক, তাহলে 100 মাইনাস 12.2, এইটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। এবার এটাকে আমরা যদি, হ্যাঁ এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ পেয়ে গেলাম। আর এখান থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলীয় দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপটা কত বলা আছে? তাহলে সলিউশন বা দ্রবণের যে বাষ্পচাপ সেইটা বলা আছে পি এর মান 746.6 মিলিমিটার এইচজি। এইটা বলছে দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। দ্রাবের আণবিক ভর আমাদেরকে ওরা ডিটেক্ট করতে বলেছে বা বার করতে বলেছে। তাহলে এটা কত আসবে? এটা তোমার হচ্ছে কত? এটা 87.8। তাহলে এত গ্রাম জল। এবারে আমরা আগের মতো দ্রাবের আণবিক ভর M2 বার করব। তাহলে M2 মানে কি ছিল? উপরে হবে পি নট, নিচে কি হবে? পি নট মাইনাস পি ইন্টু, তাহলে উপরে হবে M1, নিচে হবে W1 ইন্টু কি হবে? W2। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে সব। আচ্ছা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ সবসময় কত হয়? 760 মিলিমিটার এইচজি। তাহলে 760 মাইনাস যে 746.6। আচ্ছা জলের আণবিক ভর কত? জলের আণবিক ভর 18 বাই জলের পরিমাণ কত আছে? 87 পয়েন্ট কত 8। W2 দ্রাবের পরিমাণ কত আছে? 12.2। এটা যদি ক্যালকুলেট করা হয়, ক্যালকুলেট করলে কত আসছে দেখি? 139.37। এটা আসবে 139.37। দ্রাবের আণবিক ভর কত হবে? 139.37। এটা হবে মলিকুলার মাস অফ দ্য সলিউড। তাহলে আমাদের এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কমপ্লিট হলো। এবারে কারোর কি কিছু বলার আছে? কারোর কেউ কিছু বলতে চাও? ক্যারিয়ার জন্য, ক্যারিয়ার জন্য।
এখানে তো